হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেকেরই বিভিন্ন কোয়ারি আমি দেখতে পাচ্ছি, টেলিগ্রাম গ্রুপে বা ইউটিউবেও কমেন্ট করে অনেকে অনেক কিছু জানতে চাইছে। বেসিক্যালি আমরা জানবো আজ যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আজ কিন্তু কমপ্লিট গাইডলাইন দিয়ে দিয়েছে রিলেটেড উইথ এক্সাম, অর্থাৎ এক্সাম নিয়ে যে সমস্ত আপডেট আছে সমস্ত কিছু আজ আমরা পুরোপুরি জানতে পেরে যাব এই নোটিশের মাধ্যমে। তো দেরি না করে স্টার্ট করছি আজকের ভিডিও। তোমাদের একটা কথা বলি, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, তাহলে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হবে, না হলে কিন্তু তোমাদের মনে অনেক ডাউট থেকেই যাবে। তো ভিডিওটা কমপ্লিটলি দেখো। এখানে আমরা কি দেখছি, ইনফরমেশন গাইডলাইন্স ফর 7th লেভেল সিলেকশন টেস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার 2023, অর্থাৎ 2023-এ 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ 7th SLST রিলেটেড যে সমস্ত গাইডলাইনগুলো আছে সেগুলো আমরা দেখব। কি বলছে, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন উইল কন্ডাক্ট দ্য 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2023, অর্থাৎ এটা তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST কন্ডাক্ট করবে 2023-এর জন্য ফর রিক্রুটমেন্ট ইন 1729 টেন্টেটিভ ভ্যাকেন্সি, অর্থাৎ এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি, কিন্তু ইনক্রিজ হতে পারে, ঠিক আছে, এটাই কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি নয়। ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস 9, 10, 11, 12 টেট অ্যান্ড আপার প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 এই চারটে সেকশনের জন্য 1729 টেন্টেটিভ ভ্যাকেন্সির কথা এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। বাকি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার যেটা অনেকের ডাউট থাকে যে এজ ক্রাইটেরিয়া, তো জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে মিনিমাম এজ হচ্ছে 21 ইয়ার্স এবং তাদের কিন্তু ম্যাক্সিমাম এজ হতে পারে 40 ইয়ার্স, অর্থাৎ জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে 21 থেকে 40 ইয়ার অবধি তোমরা যদি থাকে তাহলে এলিজিবল। আচ্ছা, তারপর যদি SC ST বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু ম্যাক্সিমাম এজ হচ্ছে 45 ইয়ার্স, অর্থাৎ আমাদের SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এদের ক্ষেত্রে কিন্তু 5 বছর এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া আছে। এরপর যেটা আমরা দেখছি যে OBC ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমার দেওয়া আছে কি, আমাদের ম্যাক্সিমাম এজ যেটা হতে পারে 43 ইয়ার্স, অর্থাৎ SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এদের জন্য হচ্ছে 45 ইয়ার্স, আর আমাদের যদি OBC ক্যান্ডিডেট হয় তার জন্য কিন্তু 43 ইয়ার্স অবধি কিন্তু সে এলিজিবল, ঠিক আছে। এবার আসছি আমরা কি মোড অফ সিলেকশন। দেখে নাও, প্রথমে আমরা দেখছি সিলেকশন অফ আন্ডার গ্র্যাজুয়েট ফর ক্লাস 1 to 4, অর্থাৎ প্রাইমারি সেকশনের জন্য কিভাবে সিলেকশন করা হবে সেটা এখানে বলা হয়েছে। দেখে নাও, টেট এক্সামিনেশান নেওয়া হবে, OMR শিটে MCQ ফরম্যাটে আমাদের নেওয়া হবে এবং মার্কস কিন্তু কিভাবে হবে সেটা এখানে দেওয়া আছে এবং এখানে পাস মার্কস হচ্ছে কিন্তু 60%। এটা খেয়াল করো, আমরা WB প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখেছি যে আমাদের SC ST OBC অর্থাৎ রিজার্ভড ক্যাটেগরির জন্য 5% ওখানে আমাদের রিল্যাক্সেশন থাকে। এখানে কিন্তু টেট কোয়ালিফাই করতে গেলে প্রত্যেকের জন্যই কিন্তু কোয়ালিফাইং মার্কস হচ্ছে, পাসিং মার্কস হচ্ছে 60%। এখানে কিন্তু কোনো মার্কসের ক্ষেত্রে কোনো রিল্যাক্সেশন নেই, যত রিল্যাক্সেশন আছে এজ রিলেটেড, ঠিক আছে। এটা ক্লিয়ার হলো প্রত্যেকের। এবার আমরা দেখছি যেখানে কি থাকছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি যেমন থাকে 30 মার্কস, এটা থাকছে। তারপর থাকছে ল্যাঙ্গুয়েজ 1 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 2 30 মার্কস। এবার মেন কথাটা হচ্ছে যে আমাদের WB প্রাইমারি টেটের ক্ষেত্রে ম্যাথামেটিক্সের একটা 30 মার্কসের পোর্শন থাকে, সেটা কিন্তু এখানে নেই। এর পরিবর্তে কি আছে, সাবজেক্ট টেস্ট অ্যারাবিক থেকে থাকছে 30 মার্কস এবং EVS বা পরিবেশবিদ্যা থেকে থাকছে 30 মার্কস। টোটাল হচ্ছে 150, অর্থাৎ 150 মার্কসের এক্সাম, যেখানে কিন্তু তোমাদের 4 নম্বর যেই পয়েন্টটা দেখলে বা পার্টটা দেখলে ওখানে কিন্তু 30 মার্কসের অ্যারাবিক থাকছে। এবং এখানে কি বলেছে দেখো, এখানে কারা অ্যাকচুয়ালি এলিজিবল, যারা ফাজিল বা হায়ার সেকেন্ডারি পাস করেছে উইথ অ্যারাবিক অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারিতে অ্যারাবিককে একটা সাবজেক্ট হিসাবে পড়েছে এবং সেখানে 50% মার্কস আছে HSE বা হায়ার সেকেন্ডারিতে উইথ DLED বা BEd, ঠিক আছে, এই রিলেটেড, অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে কিন্তু তার অ্যারাবিক একটা ইলেকটিভ মানে সাবজেক্ট হিসেবে থাকতে হবে, অর্থাৎ যারা অ্যারাবিক পড়েছো হায়ার সেকেন্ডারিতে তারাই কিন্তু প্রাইমারি টেটের ক্ষেত্রে এলিজিবল। ক্লিয়ার হলো এটা। এরপর দেখো প্রাইমারিতে কি বলেছে, ক্যান্ডিডেটস আফটার পাসিং টেট
উইল হ্যাভ টু সিট ফর মেন এক্সামিনেশন, অর্থাৎ টেট পাস করার পর মেন এক্সাম হবে একটা 90 মার্কসের। সে রিলেটেড সিলেবাস বা তথ্য পরে কিন্তু জানিয়ে দেবে কমিশন। আপাতত আমরা এটা দেখতে পেলাম। এরপরে আসছি সিলেকশন অফ গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাস 5 to 8, অর্থাৎ আপার প্রাইমারি সেকশনের জন্য কি বলছে দেখো, যে এখানেও টেট এক্সাম হবে ওএমআর শিটে এমসিকিউ ফরম্যাটে, এবং পাসিং মার্কস এখানেও কিন্তু 60%। ঠিক আছে, এবার দেখো এখানে কি কি আছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 1 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 2 30 মার্কস। এবার এইখানে দেখো আমরা যেটা পড়ি, যে ডাব্লিউবি প্রাইমারি যে টেট দেখেছি বা আমরা এসএলএসটির ক্ষেত্রে আপার প্রাইমারি দেখেছি, যেটা স্কুল সার্ভিস কমিশন নিয়ে থাকে, সেখানে কিন্তু আমাদের একটা পার্ট থাকে যে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স 60 মার্কস অথবা সোশ্যাল স্টাডিজ 60 মার্কস। এই পার্টটা কিন্তু এখানে নেই। এখানে তার পরিবর্তে কি আছে, অ্যারাবিক বা অ্যাডভান্স অ্যারাবিক থিওলজি, এর উপর আছে 60 মার্কস এবং টোটাল 150 মার্কসের এক্সাম। এখানে কিন্তু কোথাও বলেনি যে তোমাকে অ্যারাবিক পড়ে থাকতে হবে। অ্যারাবিক পড়ে থাকতে হবে এই কথাটা কেবল প্রাইমারি সেকশনের ক্ষেত্রে বলা ছিল, অর্থাৎ ক্লাস 1 to 4 এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে এলিজিবিলিটি দেখে নাও কি বলেছে। যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস উইথ বিএড, অর্থাৎ অনেকের থাকে যারা গ্র্যাজুয়েশনে 50% পেয়ে যায়, আবার অনেকের থাকে যারা গ্র্যাজুয়েশনে 50% পায় না কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে পায় বা মাস্টার ডিগ্রিতে 50% পায়, তারা কিন্তু এলিজিবল। অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটা জায়গায় 50% যদি থাকে উইথ বিএড মানে কিন্তু বিএড কমপ্লিট হতে হবে। ঠিক আছে, যেই ডিগ্রিটার কথা বলছি ওটা কিন্তু কমপ্লিট, কোথাও কিন্তু এখানে অ্যাপিয়ারিং কথাটা লেখা নেই। ক্লিয়ার হলো? এরপরে দেখো আমরা যেটা দেখে নিচ্ছি, এছাড়া আরেকটা কথা এখানে বলেছে যেটা নিয়ে অনেকের কনফিউশন হচ্ছে, যে এই যে 2011 ব্যাপারটা কি। আচ্ছা দেখো এখানে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ 45% মার্কস উইথ বিএড, অর্থাৎ যারা 2011 আগে যারা গ্র্যাজুয়েশন করেছে বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন আছে। অর্থাৎ তারা যদি গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে 45% মার্কস পেয়ে থাকে তারাও এলিজিবল। এটা কিন্তু কি বলা হচ্ছে, 2011 আগে যারা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে তারা এলিজিবল। 2011 পরে হলে কিন্তু তোমায় গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% লাগবে। ঠিক আছে, এটা বোঝাতে পেরেছি। এরপর দেখো কি বলছে, ক্যান্ডিডেটস আফটার পাসিং টেট, একই কথা, টেট পাস করার পর মেন এক্সাম দিতে হবে। এটা আপার প্রাইমারির ক্ষেত্রেও মেন এক্সাম কি হবে, ওএমআর শিটে হবে এমসিকিউ ফরম্যাটে 90 মার্কসের। ক্লিয়ার হলো এটা? এরপরে আমরা চলে যাচ্ছি সিলেকশন অফ গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাসেস 9-10, অর্থাৎ 9-10 সেকশনের জন্য কিভাবে পরীক্ষা হবে এখানে বলেছে। দেখো এখানে কিন্তু কোথাও কোনো পিটির উল্লেখ নেই, তার মানে এখানে কিন্তু পিটি হবেই না, এটা আমরা বলতে পারি। এখানে ডিরেক্ট একটা এক্সাম হবে যেটা হচ্ছে মেন এক্সামিনেশন, ওএমআর শিটে পরীক্ষা হবে এমসিকিউ ফরম্যাটে 90 মার্কসের। এখানে এলিজিবিলিটি কি দেখে নাও, একই কথা, যে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটা জায়গায় তুমি যদি 50% পেয়ে থাকো উইথ বিএড কমপ্লিট থাকতে হবে, অথবা যারা 2011 আগে গ্র্যাজুয়েশন করেছো বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছো সেখানে যদি তারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 45% মার্কস উইথ বিএড থাকে তাহলেও এলিজিবল। অর্থাৎ এটা 2011 আগের কথা বলা হচ্ছে, তো এটা আমরা একটু আগেই বললাম, এটা নিয়ে আর বলছি না। এরপর অনেকের অনেক ডাউট থাকে যে আমি এই সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে পড়েছিলাম, তার সঙ্গে পাস কোর্সে এই সাবজেক্টগুলোও ছিল, আমি কি অন্য সাবজেক্টের জন্য এলিজিবল? যেমন কথার কথা বলছি, যে ধরো কেউ ম্যাথ অনার্স করে, তখন তার পাস কোর্সে ফিজিক্স থাকে বা কেমিস্ট্রি থাকে, তো তুমি কি ফিজিক্সের জন্য এলিজিবল বা কেমিস্ট্রির জন্য এলিজিবল 9-10 সেকশনের ক্ষেত্রে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, যদি তুমি গ্র্যাজুয়েশনের 3 বছরে যে সাবজেক্টে তুমি পরীক্ষায় অ্যাপিয়ার করতে চাইছো সেই সাবজেক্টটা যেন 300 মার্কসের এক্সাম কমপক্ষে দিয়ে থাকো গ্র্যাজুয়েশনে। ধর আমি বলছি যে কেউ ম্যাথামেটিক্সে অনার্স করেছে, তার পাস কোর্সে ছিল ফিজিক্স, তো সে ফিজিক্সের টিচার হতেই পারে 9-10 সেকশনে বা ফিজিক্যাল সায়েন্সের, যদি তার কি হয় গ্র্যাজুয়েশনের 3টে বছরে ফিজিক্সটা যেন সে 300 মার্কসের কমপক্ষে পড়ে থাকে। ঠিক আছে, মানে 300 মার্কসের পড়ে থাকে, 300 মার্কসের কম হলে কিন্তু সে এলিজিবল হবে না, এইটা এখানে বলতে চেয়েছে। ঠিক আছে এটা। এরপরে আমরা দেখতে চাইছি যে দেখো আমরা আগেরটা কি দেখে নিলাম, আগেরটা ছিল আমাদের গ্র্যাজুয়েশন, তাই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন দুটোই কিন্তু এলিজিবল। কিন্তু যেহেতু এবার আমরা দেখছি পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাস 11-12, অর্থাৎ
11-12 সেকশনে যারা অ্যাপিয়ার করতে চাও তাদের ক্ষেত্রেও কি হবে, মেন এক্সাম হবে, মেন সাবজেক্টের পরীক্ষা হবে, ওই মার্কশিটে এমসিকিউ ফরম্যাটে 90 মার্কসের। এখানে কারা এলিজিবল? তো যেহেতু এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু আর ওটা হবে না, এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটই থাকতে হবে, অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে। তুমি যে সাবজেক্টের টিচার হতে চাইছো, মাস্টার ডিগ্রি উইথ 50% মার্কস উইথ বিএড। এবং একই কথা এখানেও বলেছে, যারা 2011-র আগে বিএড কমপ্লিট করেছে বা এইগুলো ডিগ্রিগুলো করেছে তারা কিন্তু 45% পেলেও এলিজিবল হবে। এটা বোঝাতে পারলাম। এখনও অবধি যত সমস্ত কথা বললাম এলিজিবিলিটি বা আমরা এক্সাম প্যাটার্ন নিয়ে কথা বললাম। এরপর এখানে নোট দিয়ে কিছু কথা বলা আছে, ওগুলো আমরা দেখছি, দেখে নাও কি বলছে। প্রথম নোটে, ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ অ্যাজ পার মেরিট অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন দ্য মেন এক্সামিনেশন। অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট মেন এক্সামে যা মার্কসটা পাবে তার উপর ভিত্তি করেই কিন্তু তাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, এটা বোঝাতে পারলাম। দ্বিতীয় পয়েন্ট কি বলছে, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ উইল বি 1.5 টাইমস অফ দ্য ফাইনাল ভ্যাকেন্সি। অর্থাৎ ফাইনাল ভ্যাকেন্সি, ধরো কোনো একটা সাবজেক্টে ভ্যাকেন্সি আছে 100টা, তো ইন্টারভিউর জন্য কতজনকে ডাকা হবে? এর 1.5 গুণ ক্যান্ডিডেট, অর্থাৎ 150 জনকে ইন্টারভিউ ডাকা হবে এবং তার মধ্যে 100 জনকেই সিলেক্ট করা হবে, বাকি 50 জন কিন্তু বাদ পড়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, মার্কস অফ টেট। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। টেটের যে মার্কসটা আছে এটা কিন্তু মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে বা পাবলিশ করার ক্ষেত্রে এর কোনো ভূমিকা থাকছে না। অর্থাৎ টেটটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, মানে টেটটা যাদের ক্ষেত্রে রয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি বা আপার প্রাইমারিতে তুমি যদি টেট কোয়ালিফাই করো তারপর তুমি মেন এক্সামে অ্যাপিয়ার করতে পারবে। তো এটা জাস্ট একটা এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে। এর মার্কসটা কিন্তু যোগ করা হবে না ফাইনাল মেরিটে, বোঝা গেল। এরপর 4 নম্বর পয়েন্ট কি বলছে, ফাইনাল যেই মেরিট লিস্টটা তৈরি হবে, কিভাবে তৈরি হবে, টোটাল মার্কস অফ মেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ মেন এক্সাম 90 মার্কস এবং ইন্টারভিউ 10 মার্কস, এই দুটো যোগ করেই তৈরি হবে তোমার ফাইনাল মেরিট লিস্ট 100 মার্কসের, বোঝা গেল। এরপর 5 নম্বর পয়েন্ট কি বলেছে, যে নাম্বার অফ ক্যান্ডিডেটস এমপ্যালেন্ট উইল বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ফাইনাল ভ্যাকেন্সি। অর্থাৎ এখানে কিন্তু ওয়েটিং লিস্টের কথা উল্লেখ করছে না। যদি 100টা ভ্যাকেন্সি থাকে 100 জনকেই কিন্তু মানে নেওয়া হবে, এটা বোঝা গেল। এরপরে আরেকটা পয়েন্ট এখানে কি বলেছে দেখো, যে হ্যাঁ কোনো ক্ষেত্রে দেখা গেল যে ওই পরিমাণ ক্যান্ডিডেট উপস্থিত থাকলো না, 100 জন যাদেরকে ডাকা হয়েছিল তাদের মধ্যে কিছু জন হয়তো অনুপস্থিত থেকে গেল, তো সেই ক্ষেত্রে কিন্তু কি বলছে, যে ওয়েটিং লিস্টে কারা থাকবে, 0.1 টাইম অফ দ্য ফাইনাল ভ্যাকেন্সি। তো এটা এখানে বলতে চেয়েছে। আচ্ছা, তারপর কি বলেছে, নো মার্কশিট শ্যাল বি ইস্যুড টু দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ কোনো রকম কোনো মার্কশিট দেওয়া হবে না। ধরো মেন এক্সামে কেউ 90-র মধ্যে 60 পেলো, তাকে কিন্তু কোনো মার্কশিট দেওয়া হবে না, তার মার্কটা কিন্তু শো করবে। মেরিট লিস্ট যখন তৈরি হবে তার সমস্ত মার্কস শো করবে, কিন্তু তাকে কোনো মার্কশিট দেওয়া হবে না। যেমন ধরো টেট পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়, এরকম কিন্তু এখানে কোনো ব্যাপার নেই যে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে তুমি মেন এক্সামে 90-র মধ্যে 60 পেয়েছো, এরকম কোনো ব্যাপার থাকছে না। এটাই বলতে চেয়েছে এই পয়েন্টে। এরপরে আমরা চলে যাচ্ছি 8 নম্বর পয়েন্টে। যেমন আমরা WB প্রাইমারি টেটের ক্ষেত্রেও দেখেছি যে টেট পাস করলে একটা আমাদের সার্টিফিকেট দেয়, সেরকম এখানেও টেট কোয়ালিফাইড সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে NCT রুল অনুযায়ী, এবং সেটা কারা ইস্যু করবে, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, যেহেতু তারা এই টেটটা কন্ডাক্ট করবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি কি 9 নম্বর পয়েন্টে। দেখো কি বলছে, যে অল কোশ্চেন্স ইন টেট অ্যান্ড মেন এক্সামিনেশন উইল বি MCQ। অর্থাৎ কোনো ডেসক্রিপটিভ জায়গা থাকছে না, এখানে পুরোটাই MCQ ফরম্যাটে পরীক্ষা হবে, টেট হোক সেটা বা মেন এক্সাম হোক, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে হবে। এবং MCQ যেটা হয় 4টে অপশান থাকে, তোমাকে একটা ঠিক মানে সিলেক্ট করতে হবে ওর মধ্যে, এটাই বলতে চাইছে। এরপরে আমরা চলে যাচ্ছি 10 নম্বর পয়েন্টে। কি বলছে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু মার্ক অনলি 1 অপশান আউট অফ 4 অপশান। মানে আমরা এটা জানি ওএমআর শিটে আমাদের যেটা ঠিক হয় ওটাই সিলেক্ট করতে হয়। 1-এর বেশি সিলেক্ট করলে যেই কোশ্চেনের জন্য তুমি আনসারটা সিলেক্ট করছো ওটা কিন্তু রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট যে কথাটা, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং চয়েস অফ কোশ্চেন। অর্থাৎ নেগেটিভ মার্কিং ইন্ট্রোডিউস হচ্ছে, এবং কিভাবে হচ্ছে, 1 নম্বর কাটা হবে
দুটো ভুল উত্তরের জন্য। অর্থাৎ তুমি যদি দুটো উত্তর ভুল করে ফেলো তোমার 1 নম্বর কিন্তু কাটা যাবে। নেগেটিভ মার্কিংয়ের এইটা রুল এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। এরপর যে পয়েন্টটা আছে 12 নম্বর পয়েন্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন ক্যান্ডিডেট একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারে এবং একটা সাবজেক্টে। এবং সেটা কিভাবে দেখো, হয় তুমি যখন অ্যাপ্লাই করছো ধরো ক্লাস 1 to 4 অথবা ক্লাস 5 to 8, অর্থাৎ প্রাইমারি বা আপার প্রাইমারির মধ্যে তুমি যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই নয় যে তুমি ধরো আপার প্রাইমারিতে অ্যাপ্লাই করলে তুমি তখন 9, 10 বা 11, 12 অ্যাপ্লাই করতে পারবে না। ব্যাপারটা কি বলছে, যদি তুমি অ্যাপ্লাই করতে চাও অর্থাৎ প্রাইমারি বা আপার প্রাইমারি এই দুটো সেকশনের মধ্যে তুমি যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারো এবং এর সাথে সাথে তুমি 9, 10 অথবা 11, 12 এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারো। একইভাবে ধরো কেউ কেবল 9, 10 বা 11, 12 প্রিপারেশান নিচ্ছে, তাহলে সে কোথায় অ্যাপ্লাই করবে? সে অ্যাপ্লাই করতে পারবে হয় 9, 10 না হলে 11, 12। ধরো একটা ক্যান্ডিডেট 9, 10ও এলিজিবল কিন্তু 11, 12ও এলিজিবল, যে ক্রাইটেরিয়াগুলো আছে, কিন্তু তাকে কিন্তু একটাই সিলেক্ট করতে হবে, সে হয় 9, 10-এর পরীক্ষা দেবে না হলে 11, 12-এর। কিন্তু ধরো কেউ 9, 10 সিলেক্ট করলো, সে চাইলে কিন্তু প্রাইমারিও দিতে পারে যদি তার কাছে সেই কোয়ালিফিকেশানগুলো থেকে থাকে। মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা, আর 9, 10, 11, 12-এর মধ্যে যে কোনো একটা, অর্থাৎ এই 4টে পোস্টের মধ্যে তুমি টোটাল 2টো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো, হয় এই দুটোর মধ্যে একটা এবং এই দুটোর মধ্যে যে কোনো একটা। বোঝা গেল এটা? এরপরে আমরা চলে যাচ্ছি 13 নম্বর পয়েন্ট। এটা তো প্রত্যেকেই জানো যে তুমি ফর্ম ফিল আপ করার সময় যেই ইনফরমেশনগুলো দিচ্ছ ওগুলো যদি কোনো ক্ষেত্রে ভুল প্রমাণিত হয় তাহলে তোমার ক্যান্ডিডেচারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এটা বলতে চেয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি যে এই পে স্কেলের কথা বাদ দাও, এগুলো আমরা আর বিশেষভাবে জানতে চাইছি না, বাকিগুলো তোমরা বুঝতে পারছো। মেন যেইগুলো ব্যাপার, হ্যাঁ এটা জেনে নিই যে আমাদের টেস্ট সেন্টার কোথায় হবে, কোন জায়গায় পরীক্ষা হবে, এগুলো কিন্তু অ্যাডমিট কার্ডের মাধ্যমে কমিশন জানিয়ে দেবে এবং এই ওয়েবসাইটে www.wbmsc.com। এবং পরীক্ষার জন্য যে ফি স্ট্রাকচারটা আছে কিভাবে আছে, ধরো যারা টেট এবং সাবজেক্টের জন্য আমাদের অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে এক্সামিনেশন ফিজ হচ্ছে 500 টাকা ফর জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ এখানে কিন্তু কোনো রিজার্ভেশন থাকছে না। SC, ST, OBC প্রত্যেকের জন্যই কিন্তু এক্সামিনেশন ফিজ হচ্ছে 500 টাকা এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রেই কেবল ফিজটা হচ্ছে 250 টাকা বা 250 টাকা, ঠিক আছে। এবং কি বলছে যে ফার্দার কিন্তু এই ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে, বাকি এগুলো বলা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের অনেক ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এবং ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অনেকেরই হয়তো এই ধরনের ইনফরমেশানে অনেক ডাউট রয়েছে, তো তাদের ক্লিয়ার হয়ে যাবে এটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।